আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প দুঃশাসন। আমি আপনাদের সঙ্গে এই দুঃশাসন ছোট গল্পের মূল কাহিনীটি শেয়ার করছি। বস্ত্রালয়ের মালিক ছিলেন দেবীদাস, তার ভাতিজা ছিলেন গৌরদাস। দেবীদাস কিছু বস্ত্র সরিয়ে রেখেছিলেন, যেটা তিনি পরবর্তীতে বেশি মূল্যে মানুষদের কাছে বিক্রি করতে পারবেন। গৌরদাস ছিলেন অনেকটা মানবিক চরিত্রের। দেবীদাস এবং তার ভাতিজা গৌরদাস যখন বস্ত্রালয়ে বসেছিলেন, গৌরদাস তখন সংবাদপত্র অর্থাৎ তিনি সাবানের বিজ্ঞাপন পড়ছিলেন। এমন সময় এক আগন্তুক বা লোক আসে বস্ত্রালয়ের সামনে এবং বারবার অনুরোধ করে দুইটা কাপড়ের জন্য। তখন দেবীদাস তাকে বারবার বলে, বস্ত্র নেই, যদি বস্ত্র থাকতো তাহলে তো আমরা বিক্রি করতাম, বস্ত্র জমা রেখে আমাদের কি হবে, বস্ত্র বিক্রি করলে তো আমাদেরই লাভ হবে। এখানে একটা কথা স্পষ্ট যে দেবীদাস অধিক মূল্যে বস্ত্র বিক্রি করার জন্য সেগুলো রেখে দিয়েছিলেন, যাতে তিনি পরবর্তীতে লোকদের কাছে অধিক মূল্যে সেগুলো বিক্রি করতে পারেন। সেই লোকটি দেবীদাসের দুই পা আঁকড়ে ধরে কান্না করছিলেন। লোকটি কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে থেকে চলে যায়। পরে গৌরদাস বললেন, একটা কাপড় দিলেই হতো। তখন দেবীদাস গৌরদাসকে বলে, একটা কাপড় দিলেই হতো, কিন্তু এখানে একটা কাপড় দেয়া দেখলে এখানে আরও লোক এসে জমা হবে, আর লোকটির কাছে খুব বেশি মূল্যে আমি কাপড়টা বিক্রিও করতে পারবো না। দেবীদাসের দোকানে পাইকারি এবং খুচরা কাপড় পাওয়া যেত। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে বীর পদধ্বনিতে একতল হতে তিনতলায় আসেন থানার এলসিআই কানাই। সে একজন কনস্টেবল, তার বেতন 14 টাকা। তিনি সেরেস্তার খাতা লিখতেন, আর এই জন্য তিনি মোহরিবাবু নামেও সম্মানিত। তিনি নিজেই আসন গ্রহণ করলেন। অভ্যর্থনা জানানোর আগেই দেবীদাসের এই কনস্টেবল কানাইকে দেখলে গা জ্বলে যেত, কারণ ইতিমধ্যে দেবীদাসের নামে বেশ কয়েকটি মামলা থানায় জমা হয়েছে। কনস্টেবল আসলেন এবং তিনি 50 টাকা দেবীদাসের কাছ থেকে চাঁদা চাইলেন এবং বললেন, দারোগাবাবু শশীকান্ত বলে দিয়েছেন। দেবীদাস ক্রুদ্ধ স্বরে বললেন, এটা জুলুম। কানাই হালকা নিঃশব্দে হাসলেন এবং বললেন, 5 পয়সার গাঁজাতেই শিব তুষ্ট থাকেন, কিন্তু তাতেই যদি হাত মুঠো করে বসো তাহলে দুঃখযোগ্য বাঁচতে পারে, জানো তো সরকার। যাত্রা সন্ধ্যায় অনুষ্ঠিত হবে, দেবীদাস কানাইকে জানিয়ে দেন। কানাই 50 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। দেবীদাস এবং গৌরদাস যাত্রা আসরে যাওয়ার জন্য রওনা দিলেন। যখন সেখানে পৌঁছলেন, শশীকান্ত তাদের চেয়ারে বসতে বললেন। শশীকান্ত রুমাল দিয়ে মুখ মুছছেন এবং শান্তির একটা নিঃশ্বাস ফেলেন এবং পাশের চেয়ারে বসে থাকা দেবীদাস এর পাশেই তিনি বসে যান। দেবীদাস যাত্রার আসরে মদ এবং সিগারেটের গন্ধ পেলেন। শশীকান্ত নিজে একটি সিগারেট ধরিয়ে দেবীদাসকে একটি সিগারেট ধরিয়ে দিয়ে আপ্যায়িত করলেন। যাত্রা শুরু হয়ে গেল। যাত্রাটির নাম ছিল দুঃশাসনের রক্তপান। শশীকান্ত দেবীদাসকে বললেন, কেমন লাগছে? দেবীদাস যদিও বলেন বেশ, কিন্তু তার মনের মধ্যে 50 টাকার ক্রোধটা যেন থেকেই যায়। দেবীদাস যাত্রা দেখতে দেখতে সে যেন নিজেই নিজেকে ভুলে যায়। এমনকি সে যে 50 টাকা দিয়েছিল সেই ক্রোধটা খুব একটা তার মধ্যে দেখা যায় না। থানার দারোগাবাবু শশীকান্ত 150 টাকা খরচ করে এ বৈকুণ্ঠ অধিকারীর দল নিয়ে আসে এবং দুঃশাসনের রক্তপান যাত্রাপালাটির অভিনয় তিনি করান। দ্রৌপদীর মতোই লক্ষ লক্ষ মানুষের সম্ভ্রমহানি ঘটেছে দুঃশাসনরূপী শোষকদের হাতে। ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ে দুঃশাসন। দুঃশাসনের বুকে বিঁধছে ভীমের নখ। সেই নখে রক্ত উছলে ওঠে। সেই রক্ত মুখে মেখে পৈশাচিক মূর্তিতে উঠে দাঁড়ায় ভীম, আর সেই রক্ত দিয়ে ভীম দ্রৌপদীর বেণী বেঁধে দেয়। আর এভাবেই দর্শকদের করতালের মধ্যে দিয়ে দুঃশাসনের যাত্রাপালার নাটকটি শেষ হয়ে যায়। দুঃশাসনের রক্তপানে যাত্রার পালাটির কাহিনী ছিল ঠিক এরকম। দ্রৌপদীর মতোই দুঃশাসনরূপী শোষকের হাতে সম্ভ্রমহানি ঘটেছে লক্ষ নারী পুরুষের। দুঃশাসনের রক্তে বেণী ধৌত করেই দ্রৌপদী প্রকাশ্য রাজসভায় তার অপমানের প্রতিশোধ নিতে বজ্র কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ে দুঃশাসন। আসরের চারিদিক থেকে ভেসে আসে করতালের শব্দ। দুঃশাসনের বুকে বিঁধছে ভীমের নখ। সেই নখে উছলে ওঠে রক্ত। সেই রক্ত মুখে মেখে পৈশাচিক মূর্তিতে উঠে দাঁড়ায় ভীম। সেই রক্ত দিয়ে ভীম দ্রৌপদীর বেণী বেঁধে দেয়। আর এভাবেই দর্শকদের মুহুর্মুহু করতালের মধ্য দিয়ে শেষ হয় দুঃশাসনের রক্তপান যাত্রাপালাটির।
যাত্রাপালাটির শেষে দেবীদাস এবং গরুদাস মুচিপাড়ার লক্ষণ মুচির উদ্দেশ্যে পাড়ার ভিতরে প্রবেশ করে, কিন্তু সেখানে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় এবং তারা স্তম্ভিত হয়ে যায়। গল্পের ভাষায় যদি বলি, ঘাটের দিক থেকে একটি ষোড়শী মেয়ে জল নিয়ে আসছিল। মানুষের গলা শুনেই বিদ্যুৎ গতিতে কোথায় মিলিয়ে গেল আবার, আর একসঙ্গেই চমকে উঠল দেবীদাস আর গৌরদাসের দৃষ্টি, ছলছল করে উঠল রক্ত। মেয়েটি সম্পূর্ণ নগ্ন।